নজর রাখতেই হবে। আর মাত্র কয়েক মাস তারপরে 26-এর ভোট। টার্গেট 26, পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ থেকেই ভোট প্রচারে অভিষেক। 24-এর আগে অভিষেকের নবজোয়ার যাত্রা। 26-এর লক্ষ্যে আবার জিতবে বাংলা। আজ বারুইপুরে, আগামীকাল আলিপুরদুয়ারে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার সঙ্গে আবির ঘোষাল রয়েছে, আবিরের সঙ্গে কথা বলবো। আবির, যে বিষয়টা জানতে চাইবো যে একদিকে এসআইআর ইস্যু, অন্যদিকে পাখির চোখ 2026। আজ বারুইপুর থেকে প্রথম সভা শুরু করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বার্তা দিতে পারেন? দেখো, প্রথমত হচ্ছে তৃণমূল কংগ্রেস এই প্রচার কর্মসূচি নামিয়ে দিয়েছে যতই করো হামলা আবার জিতবে বাংলা। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে থেকে নবজোয়ার যাত্রা শুরু করেছিলেন। তার কারণ ছিল লোকসভা নির্বাচনের আগে মানুষের মন বুঝে নেওয়া, এবং তৃণমূল কংগ্রেস মনে করে লোকসভাতে তাদের ভালো ফলের পিছনেই জনসংযোগ কর্মসূচি ভীষণ রকম ভাবে গুরুত্ব পেয়েছিল। এখনো পর্যন্ত রাজ্যে 2026-এর বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি, কিন্তু রাজ্যে বিধানসভা নির্বাচনের যে যাবতীয় রকমের যে প্রস্তুতি একেবারে এসে গিয়েছে। অনেকে বলছেন যে ভোট কেন্দ্রিক যে আবহ তা ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। ফলে এই কর্মসূচির মাঝে দাঁড়িয়ে আরো দুটো কর্মসূচি দেওয়া হয়েছে, যেগুলো গতকাল থেকে শুরু হয়েছে। কিন্তু যখনই দলের দুই শীর্ষ নেতা নেতৃত্ব তারা যখন কোনো প্রচারে নামেন, তখনই হচ্ছে দলের সমস্ত নেতা কর্মীদের তাদেরকে তারা উৎসাহিত করেন, এবং একই সঙ্গে সমস্ত নেতা কর্মীদেরকে তারা ময়দানে নামিয়ে দিতে পারেন। সেই কাজই কার্যত তৃণমূল কংগ্রেস এর মধ্যে দিয়ে শুরু করতে চলেছে। এর আগে অর্থাৎ নবজোয়ার যাত্রার যে প্রসঙ্গের কথা তুমি বললে, সেখানে দেখতে পাওয়া গিয়েছিল যে উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছিল, দক্ষিণবঙ্গ পর্যন্ত সেই সভা বা সেই প্রচার যাত্রা চলেছিল। এবারের ক্ষেত্রে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে একসাথে করা হচ্ছে, এবং যে সমস্ত জায়গাগুলোতেই প্রচার করার জন্য সভা, মিছিল বা বিভিন্ন ধরনের অধিবেশন করার জন্য যে জায়গাগুলো বেছে নেওয়া হয়েছে, সেখানের ক্ষেত্রে উল্লেখযোগ্য সেটাই হচ্ছে যে বহু জায়গাতে বিধানসভার গুলোর ফলের প্রেক্ষিতে কোথাও এগিয়ে পিছিয়ে, কোথাও ব্যবধানের জায়গাতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আরো নিশ্চিত করে নিতে চাইছে। এবং এই সমস্ত জায়গাগুলোতে যদি দলের কোনো পরিকাঠামোগত দুর্বলতা থেকে থাকে বা মানুষের কাছে পৌঁছানোর জন্য কোন বার্তাকে আরো ইস্যু করে এগোতে হবে, সেই অঙ্ক ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস কষে ফেলেছে। ফলে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর থেকে যে জনসভা তিনি শুরু করতে চলেছেন, সেখানেই তিনি এগুলোতে গুরুত্ব রাখবেন, যেখানে কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যু, এসআইআর কথা তুমি বলেছো, এছাড়া বাংলা ভাষায় কথা বললে কি ধরনের পরিস্থিতির শিকার ভিন রাজ্যে হতে হচ্ছে, সেইগুলোকে তারা তুলে ধরবেন। তৃতীয়ত হচ্ছে কেন দক্ষিণ 24 পরগনা দিয়ে শুরু করলেন, তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস মনে করে দক্ষিণ 24 পরগনা তাদের কাছে অত্যন্ত লাকি একটি জায়গা। তারা বলেন যে রাজনৈতিক ভাবে এখানকার আসনগুলো তাদের কাছে পয়া। লোকসভাতে এখানকার সব আসন তারা জিতেছেন, বিধানসভাতে ভাঙড় আসনটিকে তারা হারিয়েছিলেন 2021-এ, এবং অতীতেও দেখতে পাওয়া গিয়েছে তৃণমূল কংগ্রেস তাদের যে সমস্ত রাজনৈতিক ক্ষেত্রে যখন সাফল্য এসছে, তখন এই দক্ষিণ 24 পরগনা থেকেই সেটি শুরু হয়েছিল। ফলে সেদিক থেকে দাঁড়িয়ে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন বিধানসভাগুলো, তার কারণ সংখ্যা অনেক, এবং এখানে যারা এগিয়ে থাকবে তারা অনেকটাই বিধানসভা নির্বাচনে সফল হবে। ফলে এখান থেকে দলের নেতা কর্মীদেরকে উৎসাহিত করে আজকের এই কর্মসূচি তিনি শুরু করতে চলেছেন। বেশ আবির। অভিষেকের প্রচার অভিযানে সরগরম বারুইপুর সাগর সংঘের মাঠে। পরপর 3টি মঞ্চ, থাকবেন জেলার 3 সাংসদ, সব বিধায়ক। সরাসরি চলে যাব, সেখান থেকে রয়েছে আমার প্রতিনিধি অর্পণ রয়েছে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, সাধারণ মানুষের সঙ্গে আরো কাছাকাছি যাওয়ার জন্য আমরা ব্রিগেডের ময়দানে এই র্যাম্প দেখেছিলাম, আর বারুইপুরে আজ যে জনসভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানেও একই রকম মঞ্চ করা হয়েছে। একদমই তাই সাগর সংঘের মাঠে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, ঠিক আমার পিছনে যে র্যাম্প রয়েছে, এই র্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, এবং তোমাকে ছবি দেখালে বুঝতে পারবে এই যে জায়গাগুলো করা হয়েছে, যেখানে মানুষ এসে দাঁড়াবেন, বিভিন্ন লোকসভা এবং বিধানসভা থেকে যারা আসবেন তারা এসে দাঁড়াবেন, এবং তারা খুব কাছ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারবেন, তার কাছাকাছি যেতে পারবেন। এবং মূল মঞ্চটি যদি দেখানো যায়, যে মূল মঞ্চে এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে যে 3টি মঞ্চ, যেখানে সাংসদ, বিধায়ক এবং যারা জেলা পরিষদের সদস্য রয়েছেন তারা সেখানে থাকবেন, এবং এই মূল মঞ্চের পাশ থেকেই সোজাসুজি একটি র্যাম্প তৈরি করা হয়েছে। সেই র্যাম্পে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, এবং সেখানে এসে মানুষকে কি বার্তা দেন সেই দিকেই তারা তাকিয়ে রয়েছে। তবে তোমাকে বলবো যে সব থেকে তাৎপর্যপূর্ণ, আবির যেটা বলছিল, দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের কাছে একটি শুভ জায়গা, এবং সেই কারণেই তিনি যে 1 মাসের যে যাত্রা শুরু করেছেন, যার সভা বছরের প্রথমে এই সাগর সংঘের মাঠে শুরু হতে চলেছে, এবং সেখানে দেখা যাচ্ছে
যে সাগর সংঘের মাঠে সমস্ত যারা জনপ্রতিনিধি রয়েছে, যারা সাংসদ রয়েছেন, তারা সেখানে আসছেন এবং গতকাল সন্ধ্যা পর্যন্ত দেখা গিয়েছে যারা বিধানসভার অধ্যক্ষ রয়েছেন তিনি এসেছিলেন এবং অধ্যক্ষ সহ বিধায়ক এবং জেলার যারা দায়িত্বে রয়েছেন প্রত্যেকে মাঠে উপস্থিত ছিলেন। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরে এই সাগর সংঘের মাঠ কানায় কানায় ভরে উঠবে। এবং গতকাল বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি যেটা জানিয়েছেন, তারা যেটা আশা করছেন তার থেকে বেশি সংখ্যক মানুষ একেবারে আজকের এই জনসভায় উপস্থিত হবেন এবং এই জনসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন অবশ্যই আমাদের নজর থাকবে, কারণ অভিষেকের প্রচার কর্মসূচিতে ভিডিও বার্তা তৃণমূলের। বাংলার মেরুদণ্ড ভাঙতে পারবে না অন্যায় ষড়যন্ত্র, এক্সান্ডেলে ভিডিও দিয়ে বার্তা তৃণমূলের, বাংলা বিরোধী চক্রান্তের বিরুদ্ধে প্রতিরোধের ডাক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা সকাল থেকে যে ছবিটা আপনাদের দেখাবো, দেখুন গোসাবাতে দেখুন দলে দলে যোগ দিতে ইতিমধ্যেই রওনা দিয়েছেন নৌকায় করে। যে ছবি আপনারা দেখছেন, গোসাবা থেকে নৌকায় পাড়ি তৃণমূল কর্মী সমর্থকদের। গোসাবা ঘাট থেকে গদখালি হয়ে বারুইপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভায় দলে দলে যোগ দিচ্ছেন কর্মী সমর্থকরা। যেমনটা আপনাদের বলছিলাম, আর মাত্র কয়েক মাস আর তারপরেই 26-এর বিধানসভা নির্বাচন। আর বিধানসভা নির্বাচনের মধ্যে বছরের শুরু থেকে আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনেই শাসক বিরোধী ময়দানে মালদার ছবি দেখাচ্ছি। মালদাতে চাঁচলে শুভেন্দু অধিকারীর সভা। মালদায় শুভেন্দুর কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের। সেবক রয়েছে আমার সঙ্গে, সেবকের সঙ্গে কথা বলবো। মালদা চাঁচলে শুভেন্দু অধিকারী সভা এবং শেষ মুহূর্তের প্রস্তুতির কি ছবি, কারণ হাইকোর্টের অনুমতি রয়েছে এবং একাধিক শর্ত রয়েছে, আর তার সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী মালদার চাঁচলে আজ সভা করবেন। সেবকের থেকে আরো বিস্তারিত জানবো। সেবক, একদমই, দেখো তুমি যেমনটা বলছিলে যে বছরের প্রথম, আর তাতেই কিন্তু রাজনৈতিক পারদ চলছে। আজই মালদার শুভেন্দু অধিকারী তিনি আসছেন। শুভেন্দু অধিকারী আজকে সভা করবেন মালদার চাঁচলের কলমবাগান এলাকায়, এবং এই কলমবাগান এলাকায় সভা নিয়ে কিন্তু প্রথমে জটিলতা তৈরি হয়, কারণ পুলিশের তরফ থেকে আপত্তি তোলা হয়েছিল। সেক্ষেত্রে বিজেপি উচ্চ আদালতের দ্বারস্থ হয়, তারপরে শর্ত সাপেক্ষে এই অনুমতি দিয়েছে আজকের সভার উচ্চ আদালত। সেখানে দুপুর 1টা থেকে 3টার মধ্যে সভা করতে হবে। বিরোধী দলনেতাকে 9,000 সর্বাধিক জমায়েত করা যাবে, এমনটাই আদালতের নির্দেশে বলা হয়েছে। শুধু তাই নয়, 70টি লাউড স্পিকার বাজানো যাবে, আর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে, এমন একাধিক নির্দেশিকা রয়েছে উচ্চ আদালতের। এই পরিস্থিতিতেই আজকে সভা হবে। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থক তারা সভামুখী, আর ওই এলাকা প্রস্তুতি কিন্তু এই মুহূর্তে শেষ পর্যায়ে। বিজেপির দাবি যে আজকে যে সভা হবে তাতে ভালো জমায়েত হবে, এবং বিধানসভা ভোটের আগে আজকে কি বার্তা দেন এবং দলের কর্মীদেরকে কতটা উজ্জীবিত করতে পারেন বিরোধী দলনেতা, সেদিকে কিন্তু নজর থাকছে। বিশেষ করে মালদার মতো জেলায়, যেখানে বিজেপি গতবার 4টি বিধানসভা আসনে জিতে আর তৃণমূল জিতেছিল 8টি বিধানসভায়। এছাড়া আবহে এই জেলায় ভোটের যে চালচিত্র, তাতে নতুন কোনো বদল আসবে কিনা, বা শাসক বিরোধী কারা ভালো নিজেদের অনুকূলে ফল আনতে পারবে, সবটাই দেখার, এবং সেক্ষেত্রে আজকের সভা কিন্তু গুরুত্বপূর্ণ। বেশ। নকশালবাড়িতে এসআইআর হিয়ারিং এর হয়রানি, কেন হয়রানির কথা বলছি ছবিটা দেখাবো আপনাদের। প্রথমে দেখুন,
সকাল 9টায় আসতে বলা হয়েছিল ভোটারদের, কিন্তু সকাল 10:40 ছবিটা দেখাচ্ছি আপনাদের। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে ভোটাররা, কিন্তু বিডিও অফিসে এলেনই না আধিকারিকরা। আসতে বলেছিলেন ভোটারদের 9টায়, কিন্তু 10:40 বেজে গেলেও আধিকারিকরা এলেন না। আর সেখানে হয়রানির ছবিটা আপনাদের দেখাচ্ছি। এখন 11:09। এখন কি আপডেট, কি পরিস্থিতি সেখানে জানবো। বিশ্বজিৎ মিশ্র রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, অবশ্যই একেবারে আমাদের খবর তোলার পরেই কিন্তু দেখা যাচ্ছে আধিকারিকরা ধীরে ধীরে ঢুকছে। অবশ্যই শীতের সকাল, সময়টা কিছুটা হলেও দেরি হয়, কিন্তু যেভাবে নোটিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ শুনানির নোটিশ দেওয়া হয়েছিল এসআইআর এর, সেখানে সময় দেওয়া হয়েছিল সকাল 9টা, কিন্তু আধিকারিকরা দেখা যাচ্ছে একেবারে 10:50 পরে ঢুকছেন। যেখানে সাধারণ মানুষ বিভিন্ন দূর দূরান্ত থেকে এই শীতের সকালে এসে লাইনে দাঁড়াচ্ছেন, প্রায় হয়রানির শিকার হতে হচ্ছে। কোনো আধিকারিক উপস্থিত নেই, এমনকি বয়স্ক যারা রয়েছে প্রায় 60-এর বেশি, তাদেরও জন্য কোনো বসার ব্যবস্থা নেই। কার্যত লাইনে দাঁড়িয়ে কার্যত হয়রানি এবং ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং দেখা যাচ্ছে আমাদের খবর দেখানোর পর পরবর্তীকালে আধিকারিকরা ধীরে ধীরে ঢুকছেন। এই ছবি প্রতিদিনের, কারণ প্রতিদিন দেখা যাচ্ছে আধিকারিকরা সঠিক সময় মতো কিন্তু ঢুকছেন না, যার জেরে এই সমস্ত নোটিশ পাওয়া, হিয়ারিং শুনানিতে নোটিশ পাওয়া মানুষদের হয়রানির জন্য ভুগতে হচ্ছে। এবং সেই ছবিও কিন্তু আজ নকশালবাড়ি বিডিও অফিসে ধরা পড়লো। এবং পরবর্তীকালে দেখা যায় যে এক এক করে বিভিন্ন আধিকারিকরা ঢুকতে শুরু করেছেন। তবে বর্তমানে কিন্তু সুচারুরূপে এই কাজটা শুরু হয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু করে দেওয়ার চেষ্টা করছেন। তবে প্রথম থেকে, সকাল থেকে যে ছবিটা দেখা মিললো যে প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে, কিন্তু আধিকারিকদের দেখা মিলছিল না। বেশ, হিয়ারিং এ কটার সময় এসেছে? 9টার সময়। এখনো কি আধিকারিক এসেছে আপনাদের? না, হয়নি, কিছু হয়নি। প্রায় তো 2 ঘন্টা হতে চলল। হ্যাঁ, 2 ঘন্টা হতে চললো তো, এখনো তো আসেনি। এখানে ডাকছে হিয়ারিং এর জন্য। সকাল 9টা থেকে 12টা লেখা আছে। আমরা 9টা ধরে দাঁড়িয়ে আছি, 11টা বাজতে চললো, এখনো কোনো এখানকার অধিকারী মানে এত বয়স্ক লোক আছে, বাড়িতে গিয়ে ইসি করলে ভালো হইতো। এটা ভোটের আগে বন্দে ভারত, দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চলবে হাওড়া গুয়াহাটি রুটে। জানুয়ারি মাঝামাঝি এই ট্রেন উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। আর কমাস পরেই পশ্চিমবঙ্গ অসমে বিধানসভা ভোট। আর তার আগে হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপার উদ্বোধনের পিছনে ভোটের অঙ্ক দেখছে তৃণমূল, যা মানতে নারাজ বিজেপি। करीब करीब अगले 15 से 20 दिन में इसका फर्स्ट ट्रेन का इनॉग्रेशन चालू हो जाएगा। मोस्टली आप समझो 17 या 18 तारीख, अगले 6 महीने के अंदर अंदर बन के आ जाएंगी। 8 गाड़ियां और 6 महीने में बन के आ जाएगी। বন্দে ভারত এক্সপ্রেস, দেশের নানা রুটে চলে এই ট্রেন। সব ট্রেনেই বসে যাওয়ার ব্যবস্থা। এবার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। প্রথম ট্রেনটি চলবে হাওড়া গুয়াহাটি রুটে। এ মাসে উদ্বোধন করার কথা প্রধানমন্ত্রীর। পশ্চিমবঙ্গের হাওড়া, অসমের গুয়াহাটি। হাওড়া গুয়াহাটি এই রুটে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার চালু হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গ এবং অসম এই দুই রাজ্যেই আর কিছুদিন পরে বিধানসভা ভোট। এগুলো তো সব একটু ভোটমুখী, কিন্তু এগুলো আরো অনেক আগে হওয়া উচিত। রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় 2 দফায় বাংলাকে যা দিয়ে গেছেন, তার তুলনায় এগুলো কিছু হবে না। ভোটের রাজনীতি না, এগুলো একটা প্রশাসনিক সিদ্ধান্ত হতে পারে। শুধু বাংলার মধ্যে নয়, আবার সারা দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে সংযোগ স্থাপন, রেল বিপ্লব করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরা তো সেটাও ধরে রাখতে পারে না। বন্দে ভারতটা নতুন হচ্ছে না, শুরু হয়ে গেছিল গত লোকসভার আগে থেকে, এখনো চলছে। আর সরকার কথা দিয়েছিল বন্দে ভারত স্লিপারও আসবে, তো অমৃত ভারত স্লিপার চলছে। আমার মনে হয় নতুন টেকনোলজিতে সময় কম লাগবে, কমফোর্ট বেশি লোক চাইছে, তো সেখানে বাংলা আসাম দিয়ে শুরু হচ্ছে। সারা দেশেই হচ্ছে, আগেও হয়েছে, আগামী দিনেও হবে। प्रधानमंत्री जी ने पूर्वोदय का कॉन्सेप्ट दिया है। देश के हर क्षेत्र में डेवलपमेंट हो। आप पुराने समय की अगर बातें करो, शताब्दी राजधानी वगैरह, तो केवल नॉर्थ और वेस्ट और साउथ इस तरह से सोचा जाता था। प्रधानमंत्री जी ने उस सोच को पूरा का पूरा ट्रांसफॉर्म किया कि हमें ईस्ट के बारे में, ईस्टर्न सेक्टर के बारे में और नॉर्थ ईस्ट के बारे में वैसे ही सोचना चाहिए जैसा हम
बाकी देश के क्षेत्रों के बारे में सोचते हैं। तो बहुत सोच समझ के ये किया गया है, ईस्टार्न सेक्टर से चालू किया। বন্দে ভারত স্লিপার, ঝাঁ চকচকে ট্রেন, সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে সিট 823টি, কামরা 16টি, এর মধ্যে এসি 3 টিয়ার 11টি, এসি 2 টিয়ার 4টি, এসি ফার্স্ট ক্লাস 1টি। হাওড়া গুয়াহাটি বন্দে ভারত স্লিপারে ভাড়া এসি 3 টিয়ারে 2300 টাকা, এসি 2 টিয়ারে 3000 টাকা, এসি ফার্স্ট ক্লাসে ভাড়া 3600 টাকা। হাওড়া গুয়াহাটির মধ্যে 7টি স্টেশনে থামবে বন্দে ভারত স্লিপার। হাওড়া স্টেশন থেকে ছেড়ে প্রথমে থামবে ব্যান্ডেলে, তারপর কাটোয়া, নিউ ফারাক্কা, মালদা টাউন, নিউ জলপাইগুড়ি, তারপর নিউ কোচবিহার, নিউ বঙ্গাইগাঁও, তারপর গুয়াহাটির কামাখ্যা স্টেশন। নিউজ 18 বাংলা। পানিহাটি উৎসব আর সেই পানিহাটি উৎসবে নাচ ঘিরে ঝামেলা, মারপিট, মৃত্যু। রবিবার পানিহাটি উৎসবে দুই গোষ্ঠীর ঝামেলা, তুলে নিয়ে গিয়ে রাস্তায় ফেলে বেধড়ক মার। আমার সঙ্গে সুবীর রয়েছে। 3 দিন পর আরজি করে মৃত্যু হয়েছে আক্রান্ত যুবকের। ঘটনার সূত্রপাত কি থেকে, এখনো পর্যন্ত কি ব্যবস্থা নেওয়া হয়েছে, যাদের গ্রেফতার করা হয়েছে তারা কারা? সুবীর, দেখো, গত 28 ডিসেম্বর রবিবার দিন পানিহাটি উৎসবের মাঠে নাচ নিয়ে কিন্তু প্রথমে বচসা হয়। তারপরে কিন্তু মেলা অনুষ্ঠান শেষে কিন্তু যখন তন্ময় সরকার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে যখন বাইরে বেরায়, তখনই কিন্তু প্রায় 18 থেকে 20 জন যুবক তারা কিন্তু এই তন্ময় সরকারকে তুলে নিয়ে যায় এবং তুলে নিয়ে গিয়ে একটি নির্জন গলির মধ্যে কিন্তু অন্ধকারে তাকে বেধড়ক মারধর করে এবং মারধর করার পরে সেই জায়গা থেকে অসুস্থ অবস্থায় সে যখন বাড়িতে যায়, বাড়িতে গিয়ে তখন আরো অসুস্থ হয়ে পড়ে। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু 3 দিনের মাথায় গতকাল সকালে তার মৃত্যু হয়। এবং এই মৃত্যুর ঘটনায় কিন্তু গতকাল খর্দ থানাতে তার পরিবার লিখিত অভিযোগ করে, পুনর অভিযোগ দায়ের করে এবং অভিযোগের ভিত্তিতে খর্দ থানা পুলিশ তদন্ত শুরু করে এবং তল্লাশি চালায়। এবং তল্লাশি গোপন অভিযানে খবর পেয়ে গতকাল রাত্রিবেলা দীপ অধিকারী, দেবদীপ দাস, শিবম দাস এবং আকাশ নস্কর, এই 4 জনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এর মধ্যে দীপ অধিকারী তার নির্দেশে কিন্তু এই হামলা চালানো হয়েছে, এমনটা কিন্তু পুলিশ জানিয়ে তারা স্বীকার করেছে। এবং ইতিমধ্যেই 4 জনকে আজকে ছাত্রের পুলিশি হেফাজতে পাড়াপোড়া আদালতে পাঠাবে খর্দ থানার পুলিশ। বেশ, এরপর সবাই মিলে লাঠি মেরেছে, ওরা 22-23 জন লাঠি মেরেছে রাস্তায় ফেলে। তারপর আমরা ওকে সারা বেলা খুঁজলাম, পুলিশ আমাদের ছেড়ে দিল। সারা বেলা আমরা খুঁজলাম, ওকে কোথাও পেলাম না। তারপর বাড়ি এসে দেখছি ওরকমভাবে পেটে হাত দিয়ে ওকে দাপড়াচ্ছে। তো ওকে তখন জিজ্ঞাসা করা হলো যে তোকে কী করে এটা হয়েছে। ও তখন বলল যে তোরা তো ওখানে তোদেরকে পুলিশ ধরে নিয়েছে, আর আমি এখন পালিয়ে গেছি, হয়তো ওদের যাদের সাথে ঝামেলা হয়েছিল ওরা আমাদের সাথে একসাথে ওই দিক দিয়ে পালিয়েছে। তো হয়তো ওদের সাথে দেখা হয়ে গেছে কোনো কারণে, আর ওকেই নিয়ে চলে গেছে ওখান থেকে। কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ। কৃষ্ণনগর পুরসভার সামনে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। পুরসভায় কর্মরত প্রায় 1,500 অস্থায়ী কর্মী, আর তারাই আজ বিক্ষোভ দেখাচ্ছেন। এবং কি দাবি তাদের, কি পরিস্থিতি সেখানে, সমীর রুদ্র রয়েছে আমার সঙ্গে। সমীর জানাবে। কিছু কয়েক মাস আগে কৃষ্ণনগর পৌরসভার প্রশাসক বসানো হয়েছে এবং সেখানে দায়িত্ব পেয়েছেন মহকুমা শাসক। এবং তিনি দেখেন যে পৌরসভায় প্রায় 1326 জন অস্থায়ী কর্মী রয়েছেন, যা কিনা অনেকটাই অতিরিক্ত এবং এদের জন্য মাইনে দিতে ব্যবহার হচ্ছে প্রায় 1,36,00,000 টাকা, যা আয়ের থেকে ব্যয় বেশি। এবং সেই কারণে তিনি বেশ কিছু কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেন এবং মাসখানেক আগে 106 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। এরপর 31 ডিসেম্বর রাতে কিন্তু 272 জন অস্থায়ী কর্মীকে ছাঁটাই করা হয়। এবং এই সিদ্ধান্তের কিন্তু প্রতিবাদে ছাড়া হওয়া অস্থায়ী কর্মীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাদের দাবি প্রায় 30 থেকে 40 বছর, কেউ 25 বছর এই পৌরসভায় চাকরি করছেন, তাদের পিএফও কাটা হয় এবং হঠাৎ করে তাদেরকে এই যে কর্মচ্যুত করা হলো বা ছাঁটাই করা হলো, এটি থেকে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এবং সেই কারণেই কালকে যেমন বিক্ষোভ দেখিয়েছিল, আজ সকাল থেকেই কৃষ্ণনগর পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছে। এই ছাঁটাই হওয়া কর্মীরা তাদের দাবি যতক্ষণ না তাদের কাজে পুনর্বহাল না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে। আমাদের যে কনজারভেন্সি ডিপার্টমেন্ট তাদের কোনো রকম চিঠি বা নোটিশ না দিয়ে বসিয়েছে এবং আমাদের যারা অফিস স্টাফ আছে তাদেরও চিঠি বা নোটিশ না দিয়ে বসেছে। এবং এরা শুধু দীর্ঘদিন ধরে কাজ করে পৌরসভায়,
30 বছর, 32 বছর, 28 বছর, 25 বছর এদের ইপিএফ কাটে। কি কারণে আমাদের মাননীয় এসডিও সাহেব বসালেন তার আমরা জবাব চাই। আমাদের যতক্ষণ পর্যন্ত কাজে না ফিরিয়ে দেবে আমরা ততক্ষণ অবস্থান থাকবো। উলুবেড়িয়ার খড়দা আর সেখানে বিক্ষোভে বন্ধ রাস্তার কাজ, ঠিকাদারের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, রাস্তার কাজে বাঁশের বেড়া দেওয়ার প্রতিবাদ, মাঝপথেই বন্ধ 4.5 কিলোমিটার রাস্তার কাজ। সন্তু মালিক রয়েছে আমার সঙ্গে। সন্তু, এত 1,88 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, এত টাকা বরাদ্দের পরেও এই রকমের কাজ, ঠিকাদারের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা আদৌ নেওয়া হলো? দেখো, হাওড়া জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ তাপস যিনি আছেন তিনি কিন্তু ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। যেটা ঘটনা উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রের হচ্ছে খড়দহ গ্রাম পঞ্চায়েত এলাকায়। সেখানে দেখা যাচ্ছে যে প্রায় 4 কিলোমিটার রাস্তা তার জন্য বরাদ্দ হয়েছে 1 কোটি প্রায় 88 লক্ষ টাকার মতো। সেই রাস্তার সম্পত্তি হচ্ছে কাজটুকু। সেখানেই দেখা যাচ্ছে স্থানীয়দের অভিযোগ যে রাস্তার ধারে যে গার্ডওয়াল তৈরি হচ্ছে সেই গার্ডওয়াল কিন্তু প্রায় 1.5 ফুটের বাঁশ দিয়ে গার্ডওয়াল তৈরি হচ্ছে। সেখানেই কিন্তু স্থানীয় বাসিন্দাদের আপত্তি, কারণ যেখানে তাদের দাবি যে শিডিউল মেনে কাজ করতে হবে। এই যে 1.5 ফুটের বাঁশ দিয়ে গার্ডওয়াল তৈরি এতে কিন্তু রাস্তা বেশি দিন টিকবে না এবং সহজেই খারাপ হয়ে যাবে। এই কারণে স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন এবং কাজ বন্ধ। সোনামুই কালীতলা বেলতলা থেকে ঢাকিপাড়া পর্যন্ত রাস্তার অ্যালাইনমেন্ট হয়েছে। সেই অ্যালাইনমেন্টে 1,85 লক্ষ টাকার অ্যালাইনমেন্ট হয়েছে। হওয়ার পর থেকে বাজার থেকে ঢাকিপাড়া পর্যন্ত যে রাস্তাটা পাইলেন করা ছিল, পুকুরের ধার থেকে পাইলেন করার কথা ছিল, সেই পাইলেনটা বাঁশ দিয়ে করছে, প্লাস এই বাঁশগুলো দিয়েছে 1 হাত করে। তারপরে গ্রামবাসীরা রুখে দিয়েছে যে এই কাজগুলো বন্ধ করতে হবে, কারণ আমরা সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করছি। এই ধরনের কাজ করা যাবে না। অ্যাজ পার শিডিউল যা আছে, এটা RITF স্কিমে রাস্তাটা হচ্ছে, যা শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী রাস্তা করতে হবে। যদি না করে আমরা এজেন্সি এবং সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করব। কোচবিহারের দিকে নজর রাখবো। মাথাভাঙায় নয়া রাস্তা, মাথাভাঙার 6 নম্বর ওয়ার্ডে রাস্তার সূচনা এবং এই রাস্তা 13 লক্ষ টাকা খরচে তৈরি হবে। 300 মিটার রাস্তা, যার উদ্বোধন করা হলো। কতদিনের মধ্যে কাজ শেষ হবে আমাকে জানাবে রাজেশ রয়েছে আমার সঙ্গে। রাজেশ, দেখো, মাথাভাঙা শহরের 6 নম্বর ওয়ার্ডে শারদী প্রসাদ সরণি নামে এই রাস্তার কাজে শুভ সূচনা হয়েছে। প্রায় 300 মিটার রাস্তা, 13 লক্ষ টাকা ব্যয় হবে আমরা পুরসভার পক্ষ থেকে জানতে পারছি। মাথাভাঙার প্রথম বিধায়ক শারদী প্রসাদ, তার নামে এই রাস্তাটির নামকরণ করা হয়েছে বলে আমরা জানতে পারছি পুরসভার পক্ষ থেকে। এবং এই রাস্তার কাজ দ্রুত শুরু হবে এবং খুব শীঘ্রই রাস্তার কাজ শেষ হবে। মাথাভাঙা শহরে প্রথম বিধায়ক ছিলেন, তার নামই এই রাস্তা। বেশ, রাস্তাটা আমরা নামকরণ করেছি, সেই সাথে রাস্তাটা যাতে সুন্দরভাবে করা যায় তার জন্য প্রথম ধাপে আমরা ড্রেন করলাম। প্রায় 8.5 লাখ টাকা ব্যয় ড্রেনটা আমাদের নির্মিত হয়েছে অলরেডি, এটা কমপ্লিট কাজ। আর রাস্তাটা টেন্ডার হয়েছে, এটার সঙ্গে আরও অ্যাটাচ রাস্তা আছে। টোটাল প্রায় 13 থেকে 13.5 লাখ টাকা টেন্ডার অলরেডি হয়ে গেছে। এটা অনুমানিক টোটাল রাস্তাটা হচ্ছে আমাদের প্রায় 250 থেকে 300 মিটার, 250 উপরে হবে অনুমানিক। আমি অনুমানিক অ্যাপ্রক্সিমেট বলছি। এটার সঙ্গে জয়েন্টলি আরও রাস্তা আছে। গতকাল কাঁঠাল গাছে উঠে বসে বিশাল চিতাবাঘ। বক্সা ব্যাঘ্র প্রকল্পে শেষমেশ খাঁচাবন্দি চিতাবাঘ। কিভাবে খাঁচাবন্দি করা হলো, কাবু করা হলো চিতাবাঘকে জানবো। আমার সঙ্গে আমার প্রতিনিধি রয়েছে রাজকুমার রয়েছে। রাজকুমার, একদমই তমস্তি। দেখো, শেষমেশ কিন্তু ঘুমপাড়ানি গুলি করে এই চিতাবাঘটিকে কাবু করে বন দপ্তর। প্রথমে যে ঘুমপাড়ানি গুলিটি ছোড়া হয় রাত 1টা নাগাদ, সেই গুলিটি কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। তারপর যে দ্বিতীয় ঘুমপাড়ানি গুলি করা হয় তাতেই কিন্তু কাবু হয় লেপার্ড। পরে এই কাবু হওয়া লেপার্ডকে গাছ থেকে নামিয়ে কিন্তু তাকে জালে নেটে পেঁচিয়ে তারপরে তাকে খাঁচাতে বন্দি করা হয় এবং ইতিমধ্যে এই চিতাবাঘটিকে সুস্থ করা হচ্ছে। প্রাথমিক চিকিৎসার পর সুস্থ করার পর এটিকে আবার ফের বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে বক্সা টাইগার রিজার্ভ কর্তৃপক্ষ। বেশ।